তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমাদের গ্রামে দুটো বিয়ের প্রথা ছিল। যদি কেউ দুটো বিয়ে করতে না চাইতো তাহলে তার প্রথম বউ উধাও হয়ে যেত। আমি এই প্রথাকে শেষ করতে চাইছিলাম। আমি বিয়ে করে আমার বুকের শহরের সুরক্ষিত জায়গা ছেড়ে আসলাম আর গ্রামের লোকেদের বললাম যে আমার বউ উধাও হবে না, এই রীতি শেষ করো এবার। আর তারপরেই আমি জানতে পারলাম যে আমার বউ তো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভীষণ ভিড় জমেছিল। আমার গ্রামের ছেলেগুলো আমার ঘর রঙিন ফুল দিয়ে সাজিয়েছিল আর মেয়েরা ঢাকঢোল বাজিয়ে গান গাইছিল। সব জায়গায় খুশির আবহাওয়া ছড়িয়েছিল। আমি যেই আমার গাড়ি থেকে নামলাম, সামনের দৃশ্য দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি এসেছি দেখে ছেলেমেয়েরা দৌড়ে আমার দিকে এগিয়ে এলো। তারা আরও জোরে জোরে ঢোল বাজানো শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আমার মা বাবাও আসলো আর আমার দুই বোন আমার উপর বিপদ হয়ে ভেঙে পড়ল। আমি 2 বছর পর নিজের পড়াশোনা শেষ করে বাইরে থেকে ফিরেছিলাম। আমার আসার খবর শুনে আমার মা বিয়ের তারিখ পাকা করে দিল। বাইরে যাওয়ার আগে আমি আমার পছন্দে আমার মামার মেয়ে সুমিত্রার সাথে এনগেজমেন্ট পর্ব সারলাম। এ ব্যাপারে আমার পরিবার আমায় বাধা দেয়নি। সবকিছু আমার পছন্দ অনুযায়ী ঠিক হয়েছিল যে আমি ফেরত আসার পর বিয়ে হবে। আর এখানে এসে আমি দেখে নিয়েছিলাম যে সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। আমি জার্নি করে আসার জন্য একটু ক্লান্ত ছিলাম, কিন্তু সবাই তো আমাকে ছাড়ছিলেই না। বর কোথায় বলে আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। মা বলল, ওকে তো একটু আরাম করতে দাও, কাল যত খুশি বিরক্ত করে নিও। মায়ের বলার পর সবাই চলে গেল আর আমি একটু শান্তি করে যেই বসেছি, ঠিক তখনই বাবা একটু চিন্তা মুখ নিয়ে ঘরের মধ্যে আসলো। তাকে এভাবে চিন্তায় দেখে আমি চমকে গেলাম। কিছুক্ষণ আগে তো সে ভীষণ খুশি ছিল। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? আমি ভালোবেসে জিজ্ঞাসা করলাম, কিন্তু বাবা কথাটা এড়িয়ে গেল। কিছু না, একটু ক্লান্ত আছি, তুমি আরাম করো, সকালবেলা কথা বলবো। আমি তাকে যেতে দেখলাম, কিন্তু আমার হৃদয়টা কেঁপে উঠল। কোনো তো ব্যাপার আছেই যে বাবার মুখের মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। কিন্তু বিছানায় শুতেই আমার চোখ বন্ধ হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই আমি গভীরভাবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমার চোখ একটা আওয়াজের জন্য খুলে গেল। আমি বাইরে এসে দেখলাম মা কান্নাকাটি করছে আর বাবা নিজের মাথা ধরে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? আমি তাড়াতাড়ি তার কাছে একটা চৌকি নিয়ে এসে বসে পড়লাম। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে কি এমন হয়ে গেল 2 দিন পরে আমার বিয়ে, আর বিয়ের ঘরে এরকম কান্নাকাটির পরিস্থিতি কেন? বাবা আমার কাঁধে হাত রেখে বলল, কিছু না, তুমি চিন্তা করো না। আর ঠিক তখনই মা কাঁদতে কাঁদতে বলে দিল, কেন চিন্তা করব না? সেটা তো বলো যে সর্দার কি খবর পাঠিয়েছে? মা চোখের জল মুছতে মুছতে বলল। এবার আমি বুঝলাম যে না জানি সর্দার কি এমন আদেশ দিয়েছে যে আমার মা বাবা এত চিন্তায় রয়েছে। বাবা আমাকে ঘরে ভিতরে যেতে বলল, নিজেও মাকে চুপ করতে বলল। বাবা আমাকে যা বলল সেটা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। কেন? তার বলার কথা হলো সর্দারের নাকি হুকুম যে তুমি একদিনেই 2টো বিয়ে করবে, না হলে তোমার বউ উধাও হয়ে যাবে। এ কথাটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। এটা কোথাকার নিয়ম? আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে আমি এই কথা মানব না। আর যখন আমি নিজের পছন্দে বিয়ে করছি, তাহলে দ্বিতীয় বিয়ে করে অন্য মেয়ের জীবন কেন নষ্ট করব? আর মেয়েদের সম্বন্ধ কি বাজারে বিক্রি হয় নাকি যে 2টো টাকা দিয়ে একদিনের 2টো বউ পাওয়া যায়? আমাকে এতটা রেগে যেতে দেখে বাবা মাকে চুপ করতে বলল, কিন্তু আমি সেখান থেকে উঠে চলে গেলাম। নাও, এ আবার কি নিয়ম চলছে গ্রামে? এরকম ব্যাপার আজ পর্যন্ত না দেখেছি না শুনেছি। আমি ভাবতে ভাবতে গ্রামের ক্ষেতের দিকে বেরিয়ে গেলাম, যাতে একটু খোলা হাওয়ার মধ্যে নিজেকে ঠিক করতে পারি। কিন্তু ওখানেও এই ব্যাপারটা আমার পিছু করতে লাগল। বিকেল বেলায় বাবা আবার সেই একই কথা বলল। তখন আমি তাকে পরিষ্কারভাবে বারণ করে দিলাম যে এরকম কথা যেন সে চিন্তাও না করে। আমি নতুন যুগের ছেলে আর এই সমস্ত কথাকে আমি মানি না। কিন্তু বাবু, এটা আমাদের সম্মানের প্রশ্ন। যদি তুমি দ্বিতীয় বিয়ে না করো তো তোমার বউ উধাও হয়ে যাবে, তখন আমরা লোককে কি মুখ দেখাবো? বাবা সর্দারের কথা শুনেছিল। আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে আমি বিয়ে হতেই সুমিত্রাকে দূরে নিয়ে যাব, যেখানে সে সুরক্ষিত থাকবে। তাহলে তো তোমার কোনো সমস্যা হবে না। আমার কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। রাতের বেলা মা বলার পর 5 বছর আগে এই রীতি গ্রামে শুরু হয়েছিল যে লোক 2টো বিয়ে করবে না, তার বউ উধাও হয়ে যাবে। 2-1 জনের সাথে এই ঘটনা ঘটেছে। তখন থেকে প্রত্যেকেই 2টো করে বিয়ে করে, না হলে একটা বউ পাওয়া যায় না, কেননা তারা উধাও হয়ে যায়। আর প্রত্যেকটা মেয়ের মা বাবা বাধ্য হয় এই ঘটনাকে গিলতে। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে মা বাবা আমার থেকে সত্যিটা লুকাচ্ছে, কিন্তু আমি তাদের এটা অনুভব করতে দিইনি আর বলে দিলাম যে এই ব্যাপারে আমার কিছু আসে যায় না। কিন্তু আমি এই ঘটনার একদম গোড়ায় পৌঁছতে চাই যে এরকম ধরনের অদ্ভুত ঘটনা কবে থেকে শুরু
হয়েছে কেননা আমি পড়াশোনার কারণে সবসময় গ্রাম থেকে দূরেই ছিলাম। বাবা কলেজের সময়ও আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল, যেখানে আমি হোস্টেলেই থাকতাম। আমার বাবার অনেক জমি জায়গা আছে, আর আমাদের নিজেদের আমের বাগানও আছে। আমরা গ্রামের সর্দার তো নই, কিন্তু তার থেকে কোনো অংশে কমও না। আর গ্রামের মধ্যে আরও এরকম লোক ছিল যারা কিনা খুব বোর্ড লোক, কিন্তু আমাদের গ্রামের সর্দারের নিজস্ব একটা ইজ্জত থাকে, কেননা তারাই গ্রামের মধ্যে হয়ে আসা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে। তারা সমস্ত ভালো মন্দের সময় গ্রামের লোকেদের সঙ্গ দেয়, তো আমরাও তাদের সমস্ত কথা মানি। কিন্তু এই কথাটা মানতে আমি একেবারেই রাজি নই। বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল, আর সেই দিনটাও চলে আসলো যে দিনের আমি অপেক্ষা করছিলাম। সুমিত্রা আমার সেই সময় পছন্দ। যখন আমি কলেজে পড়তাম, সে কখনো কখনো আমার এর কাছে পড়াশোনা করতে আসত। আমি যখনই গ্রামে রহস্য খুলে আপনাকে বেইজ্জত করতে পারতাম, পুরো গ্রামের মধ্যে আপনি মুখ দেখানোর যোগ্য থাকতেন না। আশেপাশে এলাকার সর্দাররাও সবাই আপনাকে থুতু করত। কিন্তু আমি আপনার সত্যিটা জানতে চাই যে এরকমটা আপনি কেন করেন। আমার কথায় সর্দারের মাথা ঝুঁকে গেল, সে নিজের চোখেই ধরে বসে পড়ল। তুমি ঠিকই বলেছ, আমি তোমার অপরাধী, কিন্তু আমি এসব নিজের ইজ্জত বাঁচানোর জন্য করেছি। আজ থেকে 5 বছর আগে আমি ধুমধাম করে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। আমার বিয়ের দিনে কোথা থেকে একটা ফকির আসলো, যে অদ্ভুত চেহারার ছিল। সে সবার সামনে আমাকে বল, দুটো বিয়ে করো, না হলে প্রথম বউ উধাও হয়ে যাবে। এটা বলে সে জোরে জোরে হাসতে লাগল। সবাই তার কথাকে মজা ভেবেছিল। আমি শহরের একটি মেয়েকে বিয়ে করেছিলাম, যে কিনা গরিব ঘর থেকে এসেছিল। বাবা জোর করে বলেছিলেন শহরের মেয়েরা ভালো হয় না, তারা এখানে থাকতে পারবে না। কিন্তু আমি নিজের ভালোবাসায় বিশ্বাস করতাম। আমিও তোমার মতো যুবক ছিলাম, নিজের স্ত্রীকে সম্মান দিতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের রাতেই সে ঘর থেকে সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা আর প্রচুর পরিমাণে সোনা সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি কোথাও মুখ দেখানোর অবস্থা ছিলাম না, আমার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু ওই দিনই বাবা সবার সামনে বলেছিল যে সাধু বলেছিল দুটো বিয়ে করতে, আর আমি তার কথা মানিনি। এজন্য আমার বউ উধাও হয়ে গেছে। প্রথমে তো লোকেরা এই কথাটা মানেনি, কিন্তু পরের মাসে যখন একটা মেয়ের বিয়ে হলো, তাকে আমি দুটো বিয়ে করতে বললাম, কিন্তু সে না করে দিয়েছিল। বাধ্য হয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য আমাকে তার বুকে কিডন্যাপ করতে হয়েছিল। আর এভাবেই এই ব্যাপারটা চারদিকে ছড়িয়ে গিয়েছিল যে আমার বউ পালায়নি, সেই ফকিরের অশুভ অভিশাপের জন্যই হয়েছে। সে গায়েব হয়েছিল। তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি এই কথাটার মান রেখেছি। আজও আমার সেই রাতটার কথা মনে আছে। সর্দারের কথায় চোখে জল চলে এলো। সে আরও বলল, কিন্তু আমায় বিশ্বাস করো, আমি কারোকে ক্ষতি করতে চাইনি। সেই সমস্ত মেয়েগুলোকে কিছুদিন পরেই আমি ছেড়ে দিতাম, আর তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দিতাম। ব্যাস, তোমার বুয়ের আগে মাত্র 2 জন বুকে কিডন্যাপ করেছিলাম, না হলে তো সবাই এই কথাটা বছর বছর ধরে মেনে আসছে। আর দুটো বিয়ে করছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম আর আঘাত পেয়েছিলাম। নিজের মিথ্যেটা লুকানোর জন্য কেউ এতটা নিচে নামতে পারে? আপনি যেটা করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। সর্দার হয় আপনি, সবার সামনে সর্দারের ইস্তফা দিন, আর না হলে নিজের সত্যিটা সবাইকে বলুন। আমি চাই না যে আমাদের গ্রামের অপরাধী আমাদের সাথে থেকে আমাদের উপর রাজত্ব করুক। বলে আমি রেগে ফেরত চলে এলাম। আমি চুপচাপ ছিলাম এজন্য যে সর্দার নিজেই নিজের ভুল স্বীকার করেছিল। আর পরের দিন আমি জানতে পারলাম যে সর্দার রাতে নিজের প্রাণ নিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার ছিল, ওই লোকটা নিজের মিথ্যেকে নিজের উপর দিয়ে যেতে দিল না। যদি সেই কথাটা সবার সামনে বলে দিত যে তার বউ তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাহলে আজ এই গ্রামের মেয়ে বুদের সম্মান বেঁচে যেত। কিন্তু এই সর্দার দুনিয়ার সাথে সাথে নিজেকেও বরবাদ করে দিল। সে যদি গ্রাম এর সবার সামনে ক্ষমা চাইত, তাহলে সবাই হয়তো ক্ষমাও করে দিত, সবাই জানতে পারত। কেননা সর্দার চিঠিতে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। এবার আমরা নিশ্চিন্ত হলাম। এবার কারোকে বিনা কারণে দুটো করে বিয়ে করতে আর হবে না। আমি আর সুমিত্রা ভীষণ খুশি ছিলাম। আর গ্রামের পঞ্চায়েত অনুসারে আমার বাবাকে সর্দার বাঁচা হলো। আমার বাবা কত দিয়েছিল যে সে কখনো কারোর জোরজবরদস্তিতে এসে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, আর গ্রামের সমস্ত লোকের করবে। আমি আর সুমিত্রা তো কখনো যখন গ্রামে যেতাম, তখন সেই ঘটনা আমাদের মাথার মধ্যে মনের মধ্যে এসেই যেত। না জানি কেন এখন আর আমার গ্রামে যেতে একদম ইচ্ছে করে না। আমি শুধু প্রার্থনা করি আল্লাহ সবাইকে খুশি রাখুক আর বাজে লোকেদের থেকে বাঁচিয়ে নিক। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।